জি, আসসালামু আলাইকুম। আপনার এনটিভির নিয়মিত অনুষ্ঠান পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রকিবুর রহমান আপনাদের সাথে আছি। আজকে আমরা আপনারা জানেন যে গত কিছুদিন ধরে মার্কেটে একটা গতি ফিরে পাওয়ার চেষ্টা করছে, মার্কেট একটু স্টেবিলাইজ হওয়ার চেষ্টা করছে। সেই জায়গায় কতটুকু স্টেবিলাইজ হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে এবং কী কারণে হতে পারছে না, স্টেবিলাইজ হওয়ার পথে, গতিশীল হওয়ার পথে বাধাগুলি কোথায়, সেগুলো উত্তরণ করার জন্য আমরা আজকে আলোচনা করব। আমার সাথে দুজন অতিথি আছেন, আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন মোহাম্মদ আহসানুল্লাহ, উনি এমডি গ্রামীণ ক্যাপিটাল লিমিটেড। আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত। আমার ডান পাশে আছেন রাশেদ আল মাহমুদ তিতিমুর, উনি একজন অর্থনীতিবিদ, আপনারা অনেকে ভালো করে চিনেন। তো আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা 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 চেষ্টা করব যে আপনারা যারা দর্শক আজকে এই টিভি পর্দায় অনুষ্ঠান দেখছেন, আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। আপনাদের কিছু জানা থাকলে আমরা চেষ্টা করব সেটা আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য, যেটা থেকে আপনারা বেনিফিট হতে পারেন। আর আপনাদের জন্য কোনো সাজেশন থাকে সেটাও আপনারা আমাকে ফোনের মাধ্যমে বলতে পারেন। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমি রাশেদ ভাই, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। জি, আপনি এই মুহূর্তে বাজারটাকে কীভাবে দেখছেন? না, আমি তো খুব আশাবাদী মানুষ এবং আমি আশার মধ্যে রাখি। আপনার প্রশ্নের মধ্যে এক ধরনের নিরাশার শব্দ আছে। নিরাশাটা হচ্ছে যে কিভাবে দেখছেন, তার মানে হচ্ছে যে বাজার এমন একটা পরিস্থিতির মধ্যে আছে এবং শুরুতে আপনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তার মধ্যে এক ধরনের হতাশার সুর আছে। এই হতাশা এবং নিরাশার যদি আপনি বৈকল্যের মধ্যে থাকেন তাহলে তো সমৃদ্ধির বাংলাদেশ চিন্তা করা যাবে না এবং আপনার স্বপ্নের বাংলাদেশ চিন্তা করা যাবে না। এখন কিছুদিন আগে অর্থমন্ত্রী মহোদয় সংসদে দাঁড়িয়ে বললেন যে আমাদের এখানে পুকুর চুরি হয়নি, সমুদ্র চুরি হয়েছে। তাহলে আগে আমরা একটা বাগধারা শুনতাম হচ্ছে পুকুর চুরির, এখন শুনি সমুদ্র চুরির। এর সাথে সাথে যদি আপনি বাজারে দেখেন তাহলে সাধারণত আমরা খুব সহজে ঢিল ছুটতাম হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ক্ষেত্রে, কারণ সেগুলোর অনেক রকমের সমস্যা আছে। কিন্তু পুঁজিবাজারে যে সমস্ত ব্যক্তি খাতের ব্যাংক আছে সেগুলোর মধ্যেও যদি অভিহিত মূল্য বা ফেস ভ্যালু দেখেন তার চেয়েও অনেক কম দামে হয় বিক্রি হচ্ছে না অথবা হাত বদল হওয়ার সম্ভাবনা নাই। তো এই রকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। দ্বিতীয় হচ্ছে যে তার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে এবং প্রতিষ্ঠানগুলো ভেঙে এমন তলানির পর্যায়ে চলে গেছে যে অভিহিত মূল্যের থেকেও কম দামে বিক্রি হচ্ছে না। তো এখন হচ্ছে যে উনি তো সাহিত্যের লোক, সাহিত্যে একটা আমার কয়েকদিন আগে দেখছিলাম যে আবার পড়ছিলাম ওল্ড ম্যান অ্যান্ড দি সি। তো সেইখানে হচ্ছে যে 84 দিন ধরে ওই বয়স্ক মানুষ কোনো মতেই মাছ শিকার করতে পারছে না, তারপরে হঠাৎ করে অনেক চেষ্টার করে মাছটা শিকার করেছে, কিন্তু পরে যেয়ে দেখলো যে তারপরে আবার স্বপ্ন দেখছে। তা আমরা লক্ষ্য করছি যে যখন হচ্ছে যে আপনার এই ধরনের হতাশা বিরাজমান এবং সমুদ্র চুরি হচ্ছে, সেইখানে যে আপনি তাহলে কি করবেন? আস্থা ফিরাবেন। আস্থা ফেরানোর জন্যে তার মানে হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে প্রতিবিধান করতে হবে। এখন দেখা যাচ্ছে যে অর্থমন্ত্রী হাহুতাশ করছেন, সাম্প্রতিককালে উনি ইতিহাস লিখছেন। ইতিহাস লেখার মাধ্যমে হয়তো লিখবেন যে হাহুতাশের ইতিহাস, যে কিভাবে প্রতিবিধান করেননি। কারণ হচ্ছে যে এক ধরনের বাজারের মধ্যে বিচারহীনতার সংস্কৃতি আছে, অর্থাৎ হচ্ছে যে বাজারে যদি সংস্কার হয় তাহলে এ সমাধান করা হচ্ছে না। এখন কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে দুটো সমস্যা আছে। একটি হচ্ছে যে আমাদের পুঁজিবাজারে অনেকগুলো কাঠামোগত সমস্যা রয়েছে। মানে হচ্ছে যে পুঁজিবাজারকে আমরা এখনও আসলে পুঁজি তৈরির ব্যবস্থা হিসাবে ধাবিত করতে পারিনি। সেটা আপনি পরিসংখ্যান যদি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশে যারা শিল্প, কল কারখানা, সেবা প্রতিষ্ঠান তৈরি করে তারা ঋণ গ্রহণ করে অর্থাৎ ব্যাংক থেকে টাকা নেয়। যদি তার অনুপাত চিন্তা করেন তাহলে পুঁজি থেকে পুঁজি গঠন হচ্ছে না। তার মানে হচ্ছে যে বড় রকমের সমস্যা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান এখনও পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট হতে পারেনি। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনার পুঁজিবাজারে যদি সংশ্লিষ্টতা হতে হয় তাহলে অনেক সময় আমরা ধরে নিই যে পুঁজিবাজারে সংশ্লিষ্টতা মানে হচ্ছে যে বড় বড় কোম্পানির, কিন্তু পৃথিবীর যদি বিভিন্ন পুঁজিবাজার লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটার একটা বিস্তার আছে, অর্থাৎ বড় প্রতিষ্ঠান, মাঝারি প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠান, সেখানেও সে ব্যবস্থা নেই। তৃতীয় বিষয়টা হচ্ছে যে আপনি যদি কাঠামোগত দিক দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তাদের আসলে কীরকম চেহারা,
চেহারাটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে শ্যাম্পেন গ্লাসের মতো, অর্থাৎ কতকগুলো ব্যক্তি অধিকাংশ বাজারের উপরে নিয়ন্ত্রণ করেন। তার মানে হচ্ছে যে বাজারের একটা সমস্যা আছে যে কোনো সময় নিয়ন্ত্রিত হতে পারে। তৃতীয় কাঠামোগত সমস্যা হচ্ছে যে আপনি দাম কিভাবে নির্ধারণ করবেন। দাম নির্ধারণের ক্ষেত্রে আপনার যে মৌল অর্থাৎ হচ্ছে ফান্ডামেন্টাল, সেই ভিত্তিতে আপনি দাম নির্ধারণ করছেন না তাহলে কি করছেন। তার মানে হচ্ছে যে মৌলিক প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে যে বাংলাদেশের পুঁজিবাজার আদৌ বাজার কিনা। কারণ বাজার হতে হলে প্রতিযোগিতা থাকতে হয়, বাজার হতে হলে যাতে কোনো রকম এই বাজার যাতে ক্যাপচার করতে না পারে তাহলে তার সেই রেগুলেটরি সক্ষমতা থাকতে হয়। বাজার হতে হলে আপনার হচ্ছে যে আগাম এবং মানুষের মধ্যে সেই ক্ষমতা থাকতে হয়। এবং ক্ষমতা কীরকম আপনি যদি খেয়াল করেন তাহলে দুদিক দিয়ে সেটা লক্ষ্য করতে পারেন। একটি হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সাধারণত ধরা হয় যে কোনো অগ্রসরমান দেশের ক্ষেত্রে আপনার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি হবে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করার জন্য যে পুঁজি দরকার সেটা পুঁজিবাজার থেকে আসবে, তার ফলে কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশে আনুষ্ঠানিক কর্মসংস্থান ঋণাত্মক হয়েছে। অর্থাৎ কী রকম যে প্রতি বছর বাংলাদেশে আপনার শ্রমশক্তিতে প্রায় আপনার 3 লক্ষ লোক যোগদান করছে, কিন্তু আমরা সেখানে কোনো মতেই কর্মসংস্থান জোগাড় করতে পারছি না। তার মানে হচ্ছে যে অর্থনীতির যে কাঠামো শক্তি সেখানে বড় রকমের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা যদি করেন সেটার প্রতিফলন আপনি সামষ্টিক অর্থনীতিতে পরিসংখ্যানে দেখতে পারেন। যে যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের ব্যক্তিখাতের বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের শতাংশ হারে স্থবিরতায় পৌঁছেছে, এবং এই স্থবিরতার কারণ যথেষ্ট পরিমাণে রাজনৈতিক, এবং সেই রাজনৈতিক মোকাবেলা যদি না করতে পারেন তাহলে পুঁজি গঠন প্রক্রিয়ার জন্য যে প্রতিষ্ঠান দরকার সেই প্রতিষ্ঠান হবে না, এবং প্রতিষ্ঠান যদি না হয় তাহলে আস্থা হবে না, আস্থা যদি না হয় তাহলে সকল ক্ষেত্রের মানুষ আসলে ওই বাজারে অংশগ্রহণ করবে না। জনাব আহসানুল্লাহ সাহেব, যে আমাদের রাশেদ ভাই যেটা বললেন আর কি, উনি আসলে সামগ্রিক অর্থনীতি, পুঁজিবাজার সামগ্রিক অর্থনীতির বিষয়টা দুর্বল দিক, স্ট্রং দিক সব কিছু মিলিয়ে উনি কথা বলেছেন। কিন্তু আমি যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশের যদি বিকশিতমান বাংলাদেশের অর্থনীতির যতগুলি ট্র্যাক রেকর্ড বা যতগুলি ইন্ডিকেটর সেগুলি যদি পজিটিভ হয়ে থাকে, এবং বাংলাদেশের যদি জিডিপি যদি 7.05 পর্যন্ত হয়ে থাকে যেগুলি হচ্ছে, এবং রিজার্ভ থেকে আরম্ভ করে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু হলে এটা কি একটা পজিটিভ দিক না বাংলাদেশের এই মুহূর্তে? এবং এটা পুঁজিবাজারকে কতটুকু ইমপ্যাক্ট করেছে, এটার কি কোনো রিফ্লেকশন কি বর্তমান পুঁজিবাজারে আছে? প্রথম আপনার যে বক্তব্যটা সেটা জিডিপি যে গ্রোথ রেটে যে এটা পজিটিভ, ডেফিনেটলি এটা একটা আমাদের ওভারঅল ইকোনমির একটা প্রগ্রেসের দিকে আগাচ্ছে, এটার একটা সিমটম আমরা ধরে নিতে পারি। কিন্তু প্রশ্ন যেটা আসলো যে এটার কতটুকু আমার ক্যাপিটাল মার্কেটে আসলে এটার ইম্প্যাক্ট আসতেছে সেটা হলো প্রশ্ন। ওনার আলোচনা থেকে একটা মানে ইস্যু, আমি ইম্পর্টেন্ট ইস্যু, যে আমাদের দেশে এখনও যারা বড় বড় প্রতিষ্ঠান, ম্যাক্সিমাম বড় বড় প্রতিষ্ঠান দেখা যাচ্ছে মানি মার্কেট রিলেটেড, অর্থাৎ ব্যাংক বরোয়িংয়ের উপর ডিপেন্ডেন্ট। ক্যাপিটাল মার্কেটে তারা সেভাবে ক্যাপিটাল, তাদের যে রিকোয়ার্ড ক্যাপিটালটা নেওয়ার কথা এটা নিচ্ছে না। এখানে কারণটা কি? আমাদের এই পয়েন্টটা একটু আমার মনে হয় চিন্তা করা উচিত। যদি ব্যাংক থেকে একটা লোন নিতে হয়, ফর এক্সাম্পল 1 থেকে 2 মাস সময় লাগে বা 3 মাস ক্ষেত্র বিশেষে, কিন্তু যখন সে তার রিকোয়ার্ড ক্যাপিটালটা যদি ব্যাংক থেকে বড় না করে যদি ক্যাপিটাল মার্কেট থেকে নিতে হয়, আমাদের এখন 2টা মেথড আছে, একটা হলো ফিক্সড প্রাইস মেথড আর একটা হলো বুক বিল্ডিং মেথড। 2টা মেথডের মাধ্যমে যে কোনো একটা মেথডে নিতে হয়। তাহলে এইখানে কিন্তু একটা টাইম ফ্রেমের একটা 2 থেকে 3 বছর একটা সময় চলে যায়। এখন আমার মনে হয় অ্যাটেনশন দেওয়া আমার মনে হয় উচিত যে এই সময়টা কিভাবে কমায় আনা যায়। কারণ যেই প্রতিষ্ঠানটা তার রিকোয়ার্ড ফান্ডটা নেবে, সে ব্যাংক থেকে সেটা পাচ্ছে ফর এক্সাম্পল 3 মাসে, ক্যাপিটাল মার্কেট থেকে নিতে হলে তার 2 থেকে 3 বছর সময় লাগতেছে। তাহলে দেখা যায় যে তার রিকোয়ার্ড ফান্ডটা নেওয়ার জন্য যে টাইম ফ্রেম সেটা কিন্তু লেপস হয়ে যাচ্ছে। আপনি কি বুঝাতে চাচ্ছেন যে এটা আরো ইজি এবং আরো শর্ট টার্ম হওয়া উচিত নাকি? আমি মনে করি যে সময়টা, এই যে 2 থেকে 3 বছর, এই সময়টা কিভাবে মানে আরো সংক্ষিপ্ত করা যায়, দরকার হলে আমাদের সিস্টেমের মধ্যে থেকে আমরা সময়টা কিভাবে কমাতে পারি এটা। আর দ্বিতীয়ত হলো যারা রিয়েলি ভালো প্রতিষ্ঠান, যাদের ফান্ডামেন্টাল বেজ স্ট্রং, তাদেরকে যাতে আমরা মার্কেটে এনকারেজ করার জন্য এর আগে যেমন কিছু ইনসেন্টিভ ছিল,
3-4 বছর আগে ট্যাক্সের ব্যাপারে ছিল। ট্যাক্সের ব্যাপারে ইয়েস, ট্যাক্সের ব্যাপারে যেন আইপিওতে যদি কেউ আসে তাকে যদি সে ইভেন কস্ট অফ ফান্ড তো অনেক কম, ইয়েস, যেটা ব্যাংকের থেকে নিবে আর যদি পুঁজিবাজার থেকে মানে ওইরকম যদি ওই প্রণোদনাটা যদি এখানে যদি আবার নতুন ইম্পোজ করা হয় তাহলে যারা ক্যাপিটাল মার্কেট থেকে পুঁজি নেবে তারা একটু আগ্রহী হবে। এক নাম্বার 2 হলো ক্যাপিটাল মার্কেট আর যদি আমি মানি মার্কেটে দুইটার মধ্যে একটু পাশাপাশি কম্পারিজন করি, যে মানি মার্কেটের সময়টা কম লাগতেছে ঠিক আছে, কিন্তু তার এইটার উপর ফিক্সড একটা ইন্টারেস্ট দিতে হচ্ছে, সার্ভিস করতে হচ্ছে, তারপরে তার মূল টাকাটা ফেরত দিতে হচ্ছে। আর ক্যাপিটাল মার্কেটে যদি সে পাশাপাশি ওই ফান্ডটা ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করে, মানে ইগনোর দ্য টাইম ফ্রেমটা আমি বাদ দিয়ে যদি মনে করি রেজ করে, এখানে কিন্তু তার প্রতি মাসে মাসে বা বছরে তার কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না, তার শুধু প্রফিট হলে প্রফিটের একটা অংশ সে ডিভিডেন্ড দিতে হচ্ছে। এক নাম্বার 2 হলো যে ক্যাপিটালটা সে রেজ করতেছে এই ক্যাপিটালটা কিন্তু সত্যিকার অর্থে আবার তাকে ফেরত দিতে হচ্ছে না, তাহলে এখানে কিন্তু অ্যাডভান্টেজ, অর্থাৎ কস্ট অফ ফান্ড এখানে অনেক কম, মানে ক্যাপিটাল মার্কেট দিয়ে ফান্ডটা রেজ করা। এক নাম্বার 2 যেটা বললাম যে আর ক্যাপিটালটা ফেরত দিতে হচ্ছে না, দুইটা। আরেকটা হলো তার ইমেজ বিল্ডিংয়ের জন্য একটা বিশাল কাজ করে। একটা কোম্পানি যখন লিস্টেড হয়, লিস্টেড হলে তার সে কতগুলা কমপ্লায়েন্সের মধ্যে চলে আসে, কমপ্লায়েন্স হলে কোম্পানির ইনার যে দিকগুলো এগুলোর মধ্যে স্ট্রেংথ হয়ে যায় এবং আউটসাইডের যে দিকগুলো সেগুলোর মধ্যে প্রকাশ যখন পেয়ে যায় তখন কমপ্লায়েন্সের পার্টটা যখন ভালো হয়ে যাবে, আস্তে আস্তে দেখা গেলো যে তার রিপোর্টিং সিস্টেমটা ভালো হয়ে যাবে এবং ভালো ভালো যারা বিনিয়োগকারী ওইখানে বিনিয়োগ করে ভালো কোম্পানিতে তারাও ইন দ্য এন্ড অফ দ্য ডে তারাও বেনিফিট পাবে। তো এখানে ওই আলোচনা থেকে যেটুকু পেলাম এখানে টাইম ফ্রেমের একটা বিষয়, এই জিনিসটা কিভাবে এটা আমার মনে হয় অ্যাড্রেস করা যেতে পারে। আর আরেকটা যেটা আমাদের ওভারঅল মানি মার্কেট বা ওভারঅল ইকোনমির গ্রোথ ভালো কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসতেছে না, আর একটা বিষয় আসছে যে আস্থার একটা সংকট এখানে বিরাজ করতেছে। এখন কেন আস্থার সংকটটা বিরাজ করতেছে, এটা অনেকগুলা কারণ আসতে পারে। একটা কারণ যেটা আমাদের দেখা যাচ্ছে যে মার্কেটের আমরা যারা বিনিয়োগ করি, যারা পার্টিসিপেন্ট, তারা চিন্তা করে যে সে একটা শেয়ার ফর এক্সাম্পল 10 টাকা দিয়ে কিনলো, এর পরের দিনে এটা 9 টাকা, তারপর দিনে 8 টাকা, যখন এভাবে পড়তে থাকে তখন এক পর্যায়ে তার ধৈর্যটা হারায় ফেলে, তখন সে কী করে লসে এটা ছেড়ে দেয়। তো এই জন্য কী করতে হবে আমাদের, একটা হলো ধৈর্য থাকতে হবে যারা এই মার্কেটে আসবে, আপনি লং টার্ম বিনিয়োগের কথা বলছেন, সেটা বলতেছি। আরেকটা হলো তাদের ইনভেস্টমেন্টটা অ্যাটলিস্ট 3টা ক্যাটাগরিতে করা উচিত, কিছু শর্ট টার্ম ট্রেডিংয়ে, কিছু মিডিয়াম টার্ম, কিছু লং টার্ম ইনভেস্টমেন্ট। কারণ তারা যদি কম্পেয়ার করে আমি এখন এফডিআর করলে কত বেনিফিট পাবো, ফর এক্সাম্পল 7 থেকে 8% ম্যাক্সিমাম, আর ক্যাপিটাল মার্কেটে যদি আমি দেখি শুনে যেগুলা আন্ডার ফেস ভ্যালুতে আছে বাট তাদের ডিক্লারেশনটা ইয়ারলি ডিক্লারেশন ভালো আছে, আমরা যদি লাস্ট 3-4 ইয়ার্সের পারফরমেন্সটা ভালো আছে, ওই সমস্ত শেয়ার যদি বিনিয়োগ করি অ্যাটলিস্ট মিনিমাম আমি মনে করি যে ইল্ড 1 বছরে তারা সেখানে 15 to 20% পাবে। তাহলে এখানে পাচ্ছে 7 থেকে 8%, ওইখানে পাবে 15 to 20% মিনিমাম বলতেছি। তো এইখানে কি জিনিসটা দরকার, আমাদের ধৈর্য দরকার। 1 2 নম্বর হলো আমাদের বিনিয়োগমুখী মানসিকতা থাকতে হবে। 3 নম্বর হলো আমাদের যে প্রতিষ্ঠানগুলো এটার সাথে ইনভলভ, সে প্রতিষ্ঠানগুলোর একটা দায়িত্ব আছে, তাদের বিনিয়োগকারীদেরকে এই দিকটা তাদেরকে অ্যাওয়্যার করা, তাদের নলেজ দেওয়া যে সব ফান্ডগুলো আমি শর্ট টার্মে না নিয়ে আমার মানে বিনিয়োগকারীদের উচিত একটা ফান্ড মিডিয়াম টার্ম, একটা ফান্ড লং টার্ম, এভাবে আমি আসলে আপনার কাছে ফিরে আসবো। আমি রাশিদ ভাইয়ের কাছে আবার ফিরে যাচ্ছি। রাশিদ ভাই, যে আসনুল্লাহ সাহেব যে কথা বলতেছিল যে ভালো ভালো কোম্পানিগুলি বাজারে আনা যাচ্ছে না, ভালো ভালো কোম্পানিগুলি বাজারে আনা যাচ্ছে না। আর দ্বিতীয়ত একটা জিনিস আমরা আমার অভিজ্ঞতা দ্বারা আমি রিসেন্টলি খেয়াল করেছি, যারা আপনি জানেন যে পৃথিবীর সব দেশে শেয়ার হোল্ড করে ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড অথবা পোর্টফোলিও যারা করে, অথবা তাদের হাতেই ম্যাক্সিমাম শেয়ার থাকে। আর সাধারণ বিনিয়োগকারী, অন্যান্য দেশে তো সাধারণ বিনিয়োগকারী নিজেরা খুব কম সংখ্যক, আইদার 5-10% নিজেদের শেয়ার বিনিয়োগ করে বা কেনাবেচা করে। কিন্তু আমাদের এখানে এখন দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন যারা অন্তত 10 লক্ষ শেয়ার কিনলে 9 লক্ষ শেয়ার হোল্ড করবে, আস্তে আস্তে বিক্রি করবে, বা মার্চেন্ট ব্যাংক অথবা মিউচুয়াল ফান্ড, তো এই যে বিকামস এ ম্যাচ, বিগত দিনে যাদেরকে মিউচুয়াল ফান্ড দেওয়া হয়েছে তারা তো অনেক ম্যাচ করে ফেলছে। তো এগুলিকে কিভাবে একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসা যায়, মানে কিভাবে করে বাজারকে একটু স্টেবিলাইজ করা যায়? জি, এমডি সাহেব বললেন যে হচ্ছে যে এত গুণাবলী সত্ত্বেও, অর্থাৎ হচ্ছে যে এত আপনার হচ্ছে যে যদি চিন্তা করেন শেয়ার বাজারে বিনিয়োগ করলে এত লাভ হওয়া সত্ত্বেও প্রশ্নটা হচ্ছে যে কেন হচ্ছে না। তিনি 3টা উল্লেখ করলেন। প্রথম হচ্ছে যে অন্যান্য বিনিয়োগযোগ্য ব্যবস্থা, অর্থাৎ মনে করেন ফিক্সড ডিপোজিট বা অন্যর থেকে এখানে বিনিয়োগ করলে লাভ বেশি। দ্বিতীয় হচ্ছে যে অন্য জায়গায় যদি কোম্পানি তার পুঁজি গঠন করে তাহলে এখান থেকে যদি পুঁজি গঠন করে তাহলে তার ইকুইটি বাড়বে।
তার ইকুইটি বাড়বে। তার মানে হচ্ছে যে একদিকে যিনি পুঁজি সংগ্রহ করছেন তার পুঁজি দীর্ঘমেয়াদী হবে, এবং অন্যদিকে যিনি বিনিয়োগ করছেন তার ক্ষেত্রে তিনি মালিক হবেন, অর্থাৎ তিনি ঋণকারী হবেন না, তিনি কোম্পানির মালিক হবেন। জি, মালিকানা। তাহলে হচ্ছে যে এতগুলো আপনার গুণবাচক পরিস্থিতি থাকা সত্ত্বেও কেন কোম্পানিগুলো করছে না? তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টা পড়াই সেটার নাম হচ্ছে যে ইনস্টিটিউশনাল ইকোনমিক্স। তো সেটা হচ্ছে প্রতিষ্ঠান বিষয়ে। তা আমার কাছে পীড়নটা খুব বেশি, কারণ হচ্ছে যে তার মানে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানগুলো হয় প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে অথবা প্রতিষ্ঠান হতে চায় না। কারণ হচ্ছে কর্পোরেট কালচার আসতে চায় না। হ্যাঁ, প্রতিষ্ঠান পারিবারিক মধ্যে থাকতে চায় না। কেন থাকতে চায়? প্রশ্নটা সেখানে। প্রশ্নটা হচ্ছে জবাবদিহিতা। তার মানে তার মানে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান হতে হলে যেমন একদিকে জবাবদিহিতা থাকতে হবে, অন্যদিকে কমপ্লায়েন্সগুলো মেনে চলতে হবে। মেনে চলতে গেলে তার মানে হচ্ছে যে কোম্পানিকে তার প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে। তাহলে কেন তারা প্রাতিষ্ঠানিকীকরণ করে না? যদি প্রাতিষ্ঠানিকরণের এত সুবিধা থাকে তা সত্ত্বেও করে না। কেন করে না? কারণ খুব সোজা কারণ। এর জন্য অনেক বড় গবেষক হতে হয় না, তবে জনগণ হিসাবে খুব কষ্ট হয়। সেটি হচ্ছে যে আমরা প্রতি বছর আপনি যদি করদাতা হই তাহলে ৬,০০০ কোটি টাকা দেই হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক লুটপাট বাবদ কর। অর্থাৎ কিভাবে? সেটার একটা সুন্দর নাম, আমাদের অর্থনীতিবিদদের সুবিধা হচ্ছে সুন্দর সুন্দর নাম দিতে পারি। কানা ছেলের নাম পদ্মলোচন বলতে পারি, যে রিক্যাপিটালাইজেশন। অর্থাৎ আপনি লুটপাট করবেন, আমি ট্যাক্স পেয়ার আপনাদেরকে প্রতি বছর বাজেটে ২,০০০ কোটি টাকার থেকে ৬,০০০ কোটি টাকা রেখে দেব। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা এই বিষয়ে পণ্ডিত, আমি খুব কম জানি। সেটা হচ্ছে যে কোম্পানির যখন আপনি ঋণ দেবেন তাহলে কি মাপবেন? ঝুঁকি ব্যবস্থাপনা মাপবেন। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনার সবচেয়ে সোজা বোঝার কায়দা হচ্ছে যে ব্যালেন্স শিট দেখা। তো ব্যালেন্স শিটের আপনার 3টা অংশ থাকে। একটা অংশ থাকে অ্যাসেট লায়াবিলিটি, আর একটা থাকে হচ্ছে যে আপনার প্রফিট অ্যান্ড লস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো। তা আপনি যে সমস্ত জায়গায় বাংলাদেশের যে এই ঋণ খেলাপি যদি দেখেন, যেটা রেকর্ড উৎপাদন করছে, সেইখানকার যদি ব্যালেন্স শিটগুলো নিয়ে আসেন আর ওই যে ঋণের পরিমাণ দেখেন, তাহলে এই কোম্পানিতে কেউ কি আপনার নিজস্ব টাকা দেবেন? মনে হয় না। তাহলে মনে যদি না হয়, তাহলে যেই কোম্পানি একবার স্বাদ পেয়েছে যে আমার ব্যালেন্স শিট ভালো করতে হবে না কিন্তু আমি অর্থের সরবরাহ পাবো, সেই কোম্পানি কেন আপনার কমপ্লায়েন্সে যাবে? আমার রাশেদ ভাই, আমি যদি আপনাকে বলি যে এর বাইরে তো কিছু ভালো কোম্পানি আছে। আমরা অনেক ভালো কোম্পানি পেয়েছি। আমরা এর মধ্যে একমিকি পেয়েছি, আমরা স্কয়ারকে পেয়েছি। আমি কোনো ব্যক্তি আমি বলতে চাই আর কি, আমি যদি বলতে চাই যে এই ধরনের জবাবদিহিতা দিয়ে কোম্পানি আসার কিছু কোম্পানি তো আছে। মানে এই ধরনের কোম্পানিগুলিকে আপনারটা আমি ঠিক, আপনি যেটা বলতে চাইছেন সেগুলি আমি বুঝতে পেরেছি, অনেক বেশি ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু এর বাইরে যে কোম্পানিগুলি আছে তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়? না, আপনার হচ্ছে যে আমি তো কোনো ব্যক্তি কোম্পানি সম্পর্কে বলতে পারবো না, কারণ আমার কাছে তথ্য নাই। না, আমি তথ্য নাই যদি, কিন্তু আমরা যেগুলো তথ্যগুলো বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে পাই বা সংসদে উত্থাপিত হয় বা অন্যান্য জায়গায় পাবলিক সোর্স থেকে পাই, সেই তথ্যই দিতে পারি। তা আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি যদি এখন অনুসন্ধানী গবেষণা চালান, তাহলে দেখবেন হচ্ছে যে অনেকগুলো কোম্পানি আইপিও হিসেবে আসছে, এবং তাকে আপনি যদি অতি উচ্চ মূল্যায়িত করেন, সেরকম অনেকগুলো আমরা পত্রিকায় দেখেছি। তাহলে তখন কি হবে? যিনি বিনিয়োগকারী তিনি উৎসাহিত হবেন না। এরপরে আসেন আপনার তৃতীয় প্রশ্নের যে প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীতে দেখা যায় যে হচ্ছে যে বিনিয়োগকারীরা সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হন। এখন যদি আপনি খোঁজ নেন, যেমন অনেক কোম্পানিতে অর্থ জমে, যেমন হচ্ছে যে মনে করেন ইন্স্যুরেন্স কোম্পানি, রাইট? এদের প্রচুর টাকা থাকে, কারণ হচ্ছে যে আপনি ইন্স্যুরেন্স হিসাবে নেন, তাহলে হচ্ছে যে তাদের বিনিয়োগযোগ্য তহবিল আসে। এখন ওই কোম্পানিগুলোর যদি আপনি ব্যালেন্স শিট দেখেন, তাহলে দেখবেন কি যে বিনিয়োগ খাতে তারা কতটুকু লাভ করতে পারছে। অনেক জায়গায় তাদের পোর্টফোলিও ঋণাত্মক আছে। তাহলে আপনি কোম্পানি হিসাবে ভবিষ্যতে টাকা দেওয়ার জন্য দায়ী, কারণ ইন্স্যুরেন্স করছেন। কিন্তু আপনার যদি যে সমস্ত পোর্টফোলিও হিসেবে আপনি উপদেশ দেবেন যে হচ্ছে যে ভালো কোম্পানিতে করবা, তারপরে স্প্রেড করে করবা, এক জায়গায় করবা না, এরকম কতগুলো সাধারণ উপদেশ আপনি দান করবেন।
তা এখন যদি আপনি ওদের যাদের প্রচুর টাকা আছে আপনি প্রাতিষ্ঠানিকে, তাহলে সেটা দেখলেন। দ্বিতীয়, আপনি নিজেই উল্লেখ করেন যে মিউচুয়াল ফান্ডগুলোর কি অবস্থা, এবং যাদেরকে আপনি প্রাতিষ্ঠানিকভাবে শেয়ার বাজারে যদি অনেকগুলো ব্যাংক বা অন্য যার খুব লাভ হচ্ছে, কিন্তু তার সাথে যদি আপনি মিউচুয়াল ফান্ডের তুলনা করেন সেই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলোর কি অবস্থা, তাহলে আপনার কাছে উত্তরটা কি দাঁড়াচ্ছে? উত্তরটা দাঁড়াচ্ছে খুব পরিষ্কারভাবে তিনটা। একটা জিনিস দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনার প্রথম বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছে কেন? কারণ হচ্ছে যে আমাদের সেই রেগুলেটরি যেমন ক্যাপাসিটি দেখাতে পারছি না, আবার সেগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারছি না, এক। 2 নম্বর হচ্ছে যে যারা আসলে জবাবদিহি তার মূলক কোম্পানি হিসাবে আপনার শেয়ার বাজারে তালিকাভুক্ত হবেন, তারা হচ্ছে আপনার বুঝতে পারছেন না যে কোন পন্থায় গেলে সুবিধা হবে, কারণ তারা বোঝেন যে দ্রুত তাকে টাকা বানাতে হবে। দ্রুত টাকা বানানোর উপায় হচ্ছে যেগুলো আপনি রেখেছেন সেগুলো, তার মানে হচ্ছে আবার একটা রেগুলেটরি ফেইলিওর তৈরি করছেন। 3 নম্বর জিনিসটা যেটা করছেন না সেটি হচ্ছে যে আপনি যদি সারা বাংলাদেশের মানুষকে পুঁজিবাজারে আকৃষ্ট করতে চান, কারণ এটা খুব ভালো দিক, কারণ সবাই মালিক হবে। বাংলাদেশে তো আমরা দেখছি যে সাকসেস স্টোরি হিসাবে দেখা যায় হচ্ছে যে ঋণ প্রদান করে মাইক্রো ক্রেডিট বা অন্যান্য, কিন্তু আপনি পুঁজিবাজার হচ্ছে আপনি কোম্পানির মালিকানা কাগজ দিচ্ছেন যে আপনি কোম্পানির মালিক এবং কোম্পানি নির্ধারণ করতে পারেন, কিন্তু সেটা করতে গেলে আপনি বলেছেন যে আপনার বিনিয়োগকারীদের মধ্যে সেই ধরনের জানাশোনা যাবে। আমরা যে আলোচনায় আমরা ছিলাম, যে আপনি বলছিলেন রাশিদ ভাই, আপনি একটা আলোচনার শেষ পর্যায়ে কথাটা বলছিলেন, কি বলতে চেয়েছিলেন কাইন্ডলি বলবেন একটু? না, আমি একটা জিনিসই বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা যদি শেয়ার বাজারকে চাঙ্গা করতে চাই, না শেয়ার বাজারকে আমি চাঙ্গা না বলি, আমি যদি বলি শেয়ার বাজারকে আমি স্থিতিশীল করতে চাই, মানে যেটা তার ফান্ডামেন্ট 100% নাও কিন্তু 70% তার ফান্ডামেন্টাল উপর। হ্যাঁ, আপনি যদি স্থিতি আনতে চান বা চাঙ্গা করতে চান, যে নামেই ডাকেন না কেন, তো এই পদ্মলোচনকে যদি আপনাকে উঠাতে হয়, তাহলে আপনার পরিষ্কার হচ্ছে যে আস্থার সংকট আছে। আস্থার সংকট হয়েছে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব কাজ করেনি, সেটি রেগুলেটরি ফাংশনই হোক, সেটি হচ্ছে যে আপনার যিনি বিনিয়োগকারী তিনি যেভাবে কাজ করবেন সেটা, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, এবং তৃতীয় হচ্ছে যে আমাদেরকে অধিকাংশ কোম্পানিগুলোকে এখানে তালিকাভুক্তিকরণ। এইটা করতে গেলে যে আপনার কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম আছে এবং যে ধরনের চিন্তা আছে এবং যেভাবে একজন আরেকজনের দায়িত্ব পালন করতে হবে, সেইখানে বড় রকমের ঘাটতি রয়েছে। আচ্ছা, আমি আপনার সাথে রাশিদ ভাই, আপনি অনেক কিছু বলে ফেললেন, আমি আপনার সাথে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করে যেটা জানা দরকার আমাদের। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেক মেজার, ইভেন লাস্টে যেটা আসছে সেটা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম, দ্যাট ইজ অত্যন্ত ওয়ার্কেবল, অত্যন্ত কার্যকরী। ঢাকা স্টক এক্সচেঞ্জ সেটা করে, আপনি জানেন। ইন্ডিপেন্ডেন্ট ঢাকা স্টকের ডিমে চলে আসছে অলরেডি, ইন্ডিপেন্ডেন্টের হাতে তারা সম্পূর্ণ দেখে, অর্থাৎ ম্যানেজমেন্ট থেকে থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এগুলি যাই হোক, এগুলি একটা পর্যায়ে। এখন মার্কেট যখন উঠে তখন দেখা যাচ্ছে, মার্কেট যখন উঠতে যায় তখন দেখা যাচ্ছে ছোটো পেইড আপ ক্যাপিটাল হ্যাভিং নো ফান্ডামেন্টাল, এগুলি শেয়ারের দাম বেড়ে যায়। তো এইগুলিকে এখন প্রশ্ন জাগে আপনি কীভাবে ইন্টারভেন করতে চান? সার্ভিলেন্স ইন্টারভেন করে সাথে সাথে জানাই দে যে এই কোম্পানির কোনো সেন্সেশন, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, একটা শেয়ার 200 টাকা থেকে 800 টাকা হয়েছে, এরপর কয়েকবার জানানো হয়েছে। হোয়াট মেজার হ্যাভ টু বি টেকেন এইসবের ব্যাপারে? আচ্ছা, এই সকল কোম্পানির ব্যাপারে কি মেজার নেওয়া উচিত? আপনার ছোট্ট পেইড আপ ক্যাপিটাল, অথবা এটাকে ইনফ্লুয়েন্স করে আরো ছোট পেইড আপ ক্যাপিটাল, অথচ ফান্ডামেন্টাল হাজারো শেয়ার পড়ে আছে, সেদিকে না গিয়ে সবাই এটার মধ্যে যুক্তেছে, অথচ দেখা যাচ্ছে সাধারণ বিনিয়োগকারী ঢুকে যাচ্ছে এটার মধ্যে। হাউ ক্যান ইউ? আপনার তো সেটাই হচ্ছে যে এটা কি করবেন বলেন না। এখানে আমরা যেটা আমি নিয়মগুলি আপনাকে বলি, তাহলে আপনার উত্তরটা আরো সুন্দর হবে। যেমন আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডে এটা নিয়ে আলোচনা করেছি, যে আমি আমাদের কনফারেন্স যে চিফ, তাকে আমি জিজ্ঞেস করেছি আপনি কি মেজার নিয়েছেন, বিনিয়োগকারীকে তো জানাতে হবে। তো বলছে স্যার, আমরা এই পর্যন্ত 5 থেকে 7 বার আমরা বিনিয়োগকারীকে জানিয়েছি যে ওই কোম্পানির এই মুহূর্তে কোনো সেন্সিটিভ নিউজ নাই, এটার যে ভালো করবে, এটার যে গ্রোথ হবে, এটা 100 টাকা থেকে 500 টাকা বা এটার যে আয় হবে, এরকম কোনো প্রাইস সেন্সিটিভ নিউজ নাই, আমরা এগুলি বিনিয়োগকারীকে জানিয়েছি। তা আমি বললাম যে তাহলে এটা স্টপ করে দেওয়া যায় না কেন? হোয়াই ইউ আর নট স্টপিং দিস শেয়ার টু বি ট্রেডেড? বলছে স্যার, এটা তো আমরা আইনের আওতায় আমরা এটা করতে পারছি না। এটা আপনার হোয়াট ইজ ইউর সাজেশন? মানে আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন না, আমি আপনার থেকে আমি বলতে যাচ্ছি, আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন, তার মানে হচ্ছে যে আমাদের আইনের আলোকে আমরা করতে চাই না, পারি না।
এটা আপনাকে বলেছে? জি। তার মানে হচ্ছে যে আপনার আইনটা আপনার পরিস্থিতির সাথে উপযোগী নাই। আপনি এটাকে আরো বেশি। আচ্ছা, এক। দ্বিতীয় হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেননি, সেটা প্রশ্নটা করা উচিত ছিল। জি, বলেন। আপনারা হচ্ছে যে কি করেছেন, আপনারা খুব কঠিন ভাষায় কথা বলেন যেগুলো মানুষ খুব বোঝে না। যেমন হচ্ছে ডিমিউচুয়ালাইজেশন বলেন, এটার বাংলা হচ্ছে খুব সোজা। আগে এইটা একটা সমিতি ছিল, এখন এটাকে একটা কর্পোরেট স্ট্রাকচার দেওয়া হয়েছে। কর্পোরেট কালচার নেওয়া হয়েছে। আগে কর্পোরেট কালচার ছিল। আগে এটা একটা সমিতি না, ছিল, ছিল না। মিউচুয়ালাইজড কর্পোরেট কালচার ছিল। মিউচুয়ালাইজড। আগে আরো বেশি কর্পোরেট কালচার আচ্ছা, ছিল। তাহলে আপনার ভিতর ঢুকলে আপনি বুঝতেন। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনি মনে করছেন যে ডিমিউচুয়ালাইজেশনটা ঠিক হয়নি? না, ঠিক হয়েছে আমি মনে করি। তাহলে আপনি ভালো ছিল না, বলতে। আমি বলছি আগে আপনার যে স্ট্রাকচারের কথা বলেন, এই স্ট্রাকচার ওইভাবেই ছিল। আমি যখন লাস্ট তাহলে এটা একটা কি মানে কাজটা ঠিক না, কাজটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করা হয়েছে, সেটা উই অ্যাকসেপ্ট ইট। আচ্ছা, তাহলে হচ্ছে যে তবে আপনার একটা এক্সেপটেশনস এর সাথে একটা কোশ্চেন আছে, না, কারণ আমার মনে হচ্ছে যে ডিমিউচুয়ালাইজেশন আমরা কাজ করছি সবাই মিলে কাজ তাহলে তো করছি। তাহলে আমি এগ্রি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এখানে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনি মনে করছেন যে এই সংস্কারটা সঠিক পথে গেছে। তার মানে হচ্ছে যে আপনার দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হচ্ছে যে আপনার যেগুলো কাঠামোগত সমস্যা আছে, অর্থাৎ হচ্ছে যে একটা শব্দ আছে ইন্টারলকড মার্কেট মেকানিজম। অর্থাৎ কি, আপনি যদি সবগুলো কাজ করে দেন, এর সোজা উদাহরণ হচ্ছে কীরকম, যেমন হচ্ছে যে গ্রামে যদি আপনার যিনি ফসল ফলান তিনি যদি আপনার করেন কি তার ঠিক সময়ে টাকা থাকে না, তখন তিনি করেন কি আর একজনের কাছ থেকে টাকা নেন। তখন সেই লোক বলে যে তোমার পণ্যের দাম যাই হোক আমাকে এই দামে বিক্রি করতে হবে। তার মানে বাধ্য হয়ে এসে তার থেকে লস। তাহলে হচ্ছে যে আপনার তাহলে পরিস্থিতিটা করে কি, যারা এই কাজগুলো করেন, অর্থাৎ কেউ না কেউ তো এটা টাকার দামটা বাড়িয়ে দিচ্ছেন, তাই না? আপনার না, এখানে এই সমস্যাটা এখানে এই রাশেদ ভাই এক সমস্যা, যেটা সিআরও যেটা আমাদেরকে বোর্ডে জানিয়েছে যে স্যার আমরা এমন কোন জায়গায় ধরতে পারছি না যে একে অপরের সাথে একত্র হয়ে শেয়ারের দামটা বাড়াচ্ছে। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে কিনে কেউ 100টা কিনে কেউ 200টা কিনে। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে আপনার পরিস্থিতি যখন যেভাবে হবে, আপনি যদি মার্কেটকে ক্যাপচার করতে চান তাহলে সেই অনুযায়ী খেলা হবে, এবং সেই খেলার যদি আপনার সেই ধরনের প্রতিবিধান না থাকে তাহলে তো এই ধরনের সমস্যা হবে। যার উত্তর আপনার ওই ভদ্রলোক দিয়েছেন যে আমার কাছে তো যুগোপযোগী বা পরিস্থিতি অনুযায়ী আমার কাছে বিধানাবলী নাই, যার মাধ্যমে যারা এই কাজটা করছে, যেটা হচ্ছে যে আইন অনুযায়ী নিষ্পন্ন হচ্ছেন বলে মনে হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু বাজার পরিস্থিতিকে ঘোলাটে করছে, সেই ধরনের নিষ্পন্ন করতে পারছে না। সেটা তো উত্তর আপনাকে দিয়েছে। না, আমি একটা জিনিস আপনাকে আপনার সুবিধার জন্য জানাচ্ছি। আমি বোম্বেতে যেটা আমি দেখেছি, বোম্বেতে যে প্র্যাকটিসটা আমি দেখেছি, যখন দেখা যাচ্ছে কোনো শেয়ারের দাম অ্যাবনর্মালি বাড়ে তখন তারা এটাকে স্টপ করে দেয়, ট্রেডিং স্টপ করে, সাময়িক করে তারা কোম্পানির সাথে যোগাযোগ করে, কোম্পানি থেকে ইনফরমেশন নিয়ে আবার ট্রেডিং ওপেন করে দেয়। মানে স্টপ করে দেওয়ার অর্থ হলো আপনাকে একটা ওয়ার্নিং দিল, এই শেয়ারটার সম্বন্ধে আপনি দ্বিতীয়বার যখন কিনবেন, তখন আপনি রিথিঙ্ক করেন, এই ইনফরমেশন ভিত্তিতে রিথিঙ্ক করেন ওয়েদার ইউল কন্টিনিউ। এক্স্যাক্টলি। মানে হচ্ছে যে আপনার সার্কিট যদি হয়, সার্কিট কি করেন, আপনার যখন বিদ্যুতের পাওয়ার উঁচু নিচু করে তখন আপনার একটা সার্কিট ব্রেকার থাকে, সেটা তো আছে, সার্কিট ব্রেকার তো বারবার আছে, আপনি করেন। তেমনি বিভিন্ন রকমের ব্রেকার থাকতে হবে যেটার মাধ্যমে করে। তার মানে ও বলছে যে এখনকার আইনে ওর এই ধরনের আমি মনে করি আপনি মনে করেন ইন্টারভেনশন খুব প্রয়োজন, যে খারাপ শেয়ারগুলি যদি আনইউজুয়াল বাড়তে থাকে, আমার মনে করি অবশ্যই যে কোনো রকমের আপনার হচ্ছে যে বাজারকে বাজারের মতো করে গতিশীলতার পথে যেতে হবে, কিন্তু যদি সেটা বুঝতে হবে যে কোনো ম্যাল প্র্যাকটিস হয় তাহলে সেই অনুযায়ী প্রতিবিধান করতে হবে। এই পয়েন্ট খুব সুন্দর কথা বলছেন। এখানে দেখা যাচ্ছে আমাদের মার্কেটে শুধু এখন না, আমরা অতীতেও যদি লক্ষ্য করি, সব সময় কোনো না কোনো সময় দেখা যায় স্মল ক্যাপ বলেন, জাঙ্ক শেয়ার বলেন, এগুলো নিয়ে একটা প্লে হয় বা মুভমেন্ট হয়, এটার পিছনে একটা গ্রুপ থাকে। এটা আমরা মানে কম বেশি সবাই জানে মার্কেটের সাথে যারা সম্পৃক্ত। কিন্তু প্রশ্ন যেটা আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, এসব ক্ষেত্রে আমাদের যোগ উপযোগী, অর্থাৎ যে মেজারমেন্টটা নিলে আমাদের ওই শেয়ারটাকে প্রাইসটাকে কার্ভ করে নিয়ে আসা যায়, এটা হয়তো যোগ উপযোগী পলিসির বিষয়টা একটা চলে আসছে আলোচনা, সেটা একটা বিষয় দেখার বিষয়। আরেকটা বিষয়, আমরা প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস আসে, একটা হলো ক্যাপিটাল গেইন আর একটা হলো রেভিনিউ ইনকাম। আমি যে পয়েন্টটা মানে হাইলাইট করতে চাচ্ছি, আমি শেয়ারটা বিক্রি করি, ক্যাপিটাল গেইনটা পাচ্ছি,
আর রেভিনিউ ইনকামটা প্রতি বছর বছর সেই যে ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড আর ক্যাশ ডিভিডেন্ড যেটাই ডিক্লেয়ার করুক সেটা হলো আমাদের রেভিনিউ ইনকাম। এখন প্রশ্ন হলো আমাদের কিছু কিছু শেয়ারের রেভিনিউ ইনকাম কিন্তু ক্যাপিটাল গেইনের চাইতে অনেক বেশি আসে, কিন্তু আমরা হয়েছি কি অতি উৎসাহিত আমাদের এই মার্কেটে যারা আছেন আমাদের চাই যে আমরা T+3-তে T+4 এই কেমনে বেনিফিটটা পাবো ওই দিকে আমাদের ধাবিত হওয়ার আমরা প্রবণতাটা আমাদের বেশি। এই জন্য আমরা কেউ রেভিনিউ ইনকামের প্রতি তেমন আগ্রহী না, শুধু ক্যাপিটাল গেইনের প্রতি আগ্রহী। কিন্তু আমার কথা হলো যে শেয়ারটার প্রাইস বাড়তেছে না, ওকে ফাইন, ফান্ডামেন্টালি স্ট্রং, তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড ভালো, পারফরমেন্স ভালো, ইপিএসের একটা গ্রোথ আছে যেটা আমরা বুঝতে পারতেছি, তাহলে আমি দেখি শুনে যে প্রাইসটা হয়তো একটা লেভেলে পড়ে আছে, আমি দেখি শুনে যদি ওই ইনভেস্টমেন্টটা করি ওইখানে, তাহলে আমি কিন্তু রেভিনিউ ইনকাম যদি ইয়ারলি যদি আমি চিন্তা করি ডেফিনেটলি আমার ক্যাপিটাল মার্কেটের চেয়ে কিন্তু বেশি আসবে। তার মানে আমাদের বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি, বিনিয়োগকারী হতে পারে ইনস্টিটিউশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল, সব ক্ষেত্রে আমি বলতেছি এই দৃষ্টিভঙ্গিটার একটা পরিবর্তন আনা দরকার, খুবই খুবই প্রয়োজন, এটা প্রয়োজন। তাহলে কিন্তু আমরা নিজেরা যদি পরিবর্তনটা আনি অটোমেটিক্যালি তখন মার্কেটের বিহেভটা ওভাবে চেঞ্জ হয়ে আসবে। এইখানে একটা আপনার মনে আছে আসনুল্লাহ সেবির যে চিফ আসছিল, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার যে আসছিল আপনার ইয়েতে, সেখানে তিনি কি বলেছিলেন আপনার মনে আছে রেডিসনে, উনি বলেছিলেন যে লং টার্ম গত 7 বছরে উনি দেখেছেন যে লং টার্ম যারা বিনিয়োগ করেছে তারাই শুধু লাভবান হয়েছে, কিন্তু শর্ট টার্ম যারা বিনিয়োগ করেছে আজকে কিনছে কালকে বিক্রি করছে তারা কোনোদিন লাভ করে বেরিয়ে যেতে যেমন স্মল ক্যাপগুলো যেগুলো জাং দিয়ে কথা বলছেন না, এগুলো তো হয় কি একটা গ্রুপ থাকে এরা প্লে করে, কিন্তু ওই আদার ফেলে রাখে, মনে করেন না বর্ষি দিয়ে আদার ফেলে মাছ ধরার জন্য, কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীগুলো অনেক সময় যে রিউমার বেস, রিউমারটাই হলো মেইন তাদের কাছে। এখন রিউমার বেস সব মার্কেটে আছে, কিন্তু দেখতে হবে এই রিউমারটা কতটুকু অথেন্টিক, এখন এই শেয়ার প্রাইসটা কোন লেভেল থেকে কোথায় আসছে, লাস্ট 1 ইয়ার এটার প্রাইস রেঞ্জটা কোথায় ছিল, এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের বিনিয়োগকারী ভাইদের হয় ব্যক্তি হোক আর ইনস্টিটিউশন এই জিনিসগুলো যদি মানে বিবেচনায় নেয়, তাহলে আমার মনে হয় যখন এইটার আস্তে আস্তে দেখা যায় যে পার্টিসিপেন্ট কমে যাবে, ফান্ডামেন্টাল বেস বেড়ে যাবে, ফান্ডামেন্টালের মধ্যে পার্থক্য আছে, একটা হয়তো ধরেন মনে করেন 500 টাকা আছে আর একটা 300 টাকা, আমি ওটা বলতেছি না, এমন অনেক শেয়ার আছে নেয়ার টু পেজ ভ্যালু বাট তার ইয়ারলি ডিক্লারেশনটা ভালো আছে, আমরা যদি ওইগুলো টার্গেট করি বিনিয়োগ করি ডেফিনেটলি ইনভেস্ট মানে আমার রিটার্ন। সেখানে তো যে কথাটা আমরা একসাথে আলোচনা করতেছিলাম যে এই বিনিয়োগটা তো ইনস্টিটিউশনকে আসতে হবে, এই বিনিয়োগটা মিউচুয়াল ফান্ডের মধ্যে ঢুকতে হবে, এই বিনিয়োগটা আপনার পোর্টফোলিওতে ঢুকতে হবে, এই বিনিয়োগটা বড় বড় বিনিয়োগকারীর হাতে ঢুকতে হবে। আর ছোটখাটো বিনিয়োগকারী আমরা যা বলি তারা তো মানে ধরে রাখার ক্ষমতা নেই, এই জন্য ইনস্টিটিউশনাল যারা আছে তাদেরও দায়িত্ব। তাদের একটা বিনিয়োগকারী টেলিফোন করে, বিনিয়োগকারী আপনার টেলিফোন করে আপনার প্রশ্নটি বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। নামটি বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম আব্দুল আজিজ, আমি টাঙ্গাইল থেকে বলছি। জি জি ভাইয়া, আজিজ ভাই বলেন। জি ভাই, আমার প্রশ্ন হলো ওই যে রেগুলার বাজারটা শুরু হয় ভালো, বেলা বাড়ার সাথে সাথে বাজারটা আবার উল্টে যায়, এটার কারণটা কি? আর 2 নম্বর হলো যে আমরা যে ভারতের সঙ্গে চুক্তি করলাম, ভারতের সঙ্গে চুক্তি করার পরে কি বাজারটা আমাদের আছে না এটা ওদের হয়ে গেছে ভারতের সাথে? নাহলে এই অবস্থা হয় কেন? চুক্তির কারণে বাজার। আচ্ছা জি, আপনি জানতে চাইছেন যে সকালে মার্কেটটা ভালো থাকে মানে আপনার আমি যে বারবার যেটা বলার চেষ্টা করছি যে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। এখন দ্বিতীয় আসেন যে এই যে ছোট পুঁজির ব্যাপারে যেটাকে আপনারা বলছেন স্মল ক্যাপিটালের, সেখানে যদি আপনি খেয়াল করেন দুটো বিষয় খুব পরিষ্কার থাকতে হবে, এবং সেটা হচ্ছে যে আপনার প্রথম হচ্ছে যে ভারসাম্য রাখা, অর্থাৎ হচ্ছে যে পুঁজিবাজারে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার কার্যক্রম থাকতে হবে। তার মানে হচ্ছে যে একদিকে যেমন হচ্ছে পুঁজির থেকে লাভালাভ অর্থাৎ ক্যাপিটাল গেইন যেমন থাকতে হবে, সাথে সাথে আপনার ভারসাম্য থাকতে হবে যে রাজস্ব আয় নির্ভরতা অর্থাৎ হচ্ছে যে ডিভিডেন্ড বা অন্যান্য শেয়ারের এইটা, এবং এইটা হচ্ছে একটা অর্থাৎ ভারসাম্য মানে দুই দিকেরই। আপনি যদি একদিকে চলে যান তাহলে ভারসাম্যহীন হয়ে যাবে, তখন অ্যাক্টিভ থাকবে না। দ্বিতীয় হচ্ছে যে আপনার দীর্ঘমেয়াদী যে চিন্তাভাবনা, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করতে হলে আপনাকে যেটা পুঁজি যিনি বিনিয়োগ করবেন তাকে সেই ধরনের সরঞ্জাম এবং তথ্য দিতে হবে। সেইখানেই মুশকিল হয়ে যাচ্ছে কি, কারণ হচ্ছে যে এই ধরনের প্রতিষ্ঠান যদি আপনার অনেক না আসে, বড় থেকে ছোট প্রতিষ্ঠান যদি তালিকাভুক্তি না হয়, তাহলে তো আপনি দীর্ঘমেয়াদে যদি আপনি বিনিয়োগ করতে চান সেই রকম বিনিয়োগযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা তো বাড়বে না। তাহলে যেটা হবে কি, আপনার আবার দেখা যাবে কি ওই যে প্রতিষ্ঠানগুলোর ফান্ডামেন্টাল বেশি
কিন্তু ওটা এত ওভার ভ্যালুয়েশন এবং ওভার সাবস্ক্রিপশন হবে যেটা আবার আর এক ধরনের বাবল তৈরি করতে পারে। তার মানে হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে আপনার কতকগুলো প্রতিষ্ঠানের এবং কতকগুলো দিকের ভারসাম্য বজায় রাখা, সেটি হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান থাকা আবার অনেক বিনিয়োগকারী থাকা। দ্বিতীয় হচ্ছে যে একটা ভারসাম্য থাকা হচ্ছে যে আপনার পুঁজির থেকে লাভ এবং রাজস্ব থেকে আয়ের মধ্যে লাভ। তৃতীয় হচ্ছে যে যখন কোনো রকম পরিস্থিতি তৈরি হবে তখন সেই অনুযায়ী আইনি প্রতিবিধান। চতুর্থ হচ্ছে যে দাম কিভাবে নির্ধারণ করবেন তালিকাভুক্তির কারণে, এবং তালিকাভুক্তির সময় কতটুকু থাকবে এবং সেইখানে আপনার কতটুকু রেগুলেটরি ওভারসাইট থাকছে। চতুর্থ হচ্ছে যে আপনার যখন পুঁজি করবেন তো পুঁজির তো বিভিন্ন রকমের অর্থের উৎস লাগবে। একটা অর্থের উৎস হচ্ছে আপনার নিজস্ব আয়, আর একটা হচ্ছে যে এই আয়গুলো দিয়ে বিভিন্ন কায়দার বড় রকমের প্রতিষ্ঠান করা, এবং সেইখানে হচ্ছে যে যেমন মনে করেন বাংলাদেশে সবচেয়ে বড় একটা জিনিস নেই, কিন্তু আপনি আমি সবাই চাই যে সেই রকম একটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আসুক, পেনশন ফান্ড আমাদের এখানে নাই না। কিন্তু এটা তো আপনার আমার দরকার, কারণ হচ্ছে যে আমরা খুব খুশি হয়ে যাচ্ছি, লাইক যেমন হচ্ছে যে যখন 7.05 দেখি, কিন্তু অখুশি হচ্ছি না যে আমার কি সেই আয় আছে যখন আমি রিটায়ারমেন্টে যাব সেই ভবিষ্যতের ভোগ, অর্থাৎ ভবিষ্যতে কি খাবো। আপনার সরকারি যদি কতকগুলো ব্যক্তি না বাদ দেন তাহলে কতগুলো লোক বাংলাদেশের আজকে পেনশন ব্যবস্থা আছে। তাহলে পেনশন ব্যবস্থা যদি আপনি থাকেন তাহলে তার দুটো লাভ হবে। আমি একটা আপনার কাছে একটু পরে আসবো। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। যে আমি বলতে চাচ্ছি যে পুঁজিবাজারে যে কোম্পানি আসার আগে যে মার্কেটে প্রিমিয়াম নেই, ইপিএস বাড়তি দেখে, 1 বছর পরে দেখা যায় যে কোম্পানির ইপিএসও কম, পরে শেয়ারের দামটা যেই দামে তারা মার্কেট থেকে প্রিমিয়াম নেয় এর নিচে চলে আসে। তাহলে কি পাবলিক থেকে পুঁজিবাজারে ওই কোম্পানিগুলো আসে মানুষের সাধারণ পাবলিকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য কি মার্কেটে আসা ওদের কোম্পানিগুলার, এবং এই কোম্পানিগুলার কি পরবর্তীতে সুস্থ কোনো অডিট হয় আদৌ? প্রিয় দর্শক, জি আপনার প্রশ্নে আমি বলি আসানুল্লাহ জি, আপনার কাছে আমি ফিরে আসবো। আমি দুইটা প্রশ্ন, একটা হলো যে একজন বিনিয়োগকারী বলেছেন যে সকালে মার্কেটটা ভালো থাকে, বিকেলে মার্কেটটা কমে যায়, আর দ্বিতীয় প্রশ্নকর্তা বলেছেন যে প্রিমিয়াম নিয়ে আসে, পরবর্তীতে সে প্রিমিয়ামটা থাকে না। এই দুইটা বিষয়। সেখানে আরেকটা প্রশ্ন উনি করেছেন যে এইসব কোম্পানিগুলি কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী অডিটিং হয় কিনা, ব্যালেন্স শিট দেখা হয় কিনা। ও গুড। তাহলে প্রথম প্রশ্ন যেটা, মার্কেটে সকালে ভালো দেখা যায়, বিকেলে আবার বা সেকেন্ড হাফে আবার মার্কেট ডাউন হয়ে যায়। এটা কি 5 টাকার ব্যবসার জন্য? এটা কি 5 টাকার ব্যবসা? এখানে হয়েছে কি, এই কাহিনীটা কিন্তু বা এই সিনারিটি কিন্তু এভরিডে না, এটা আমাদের একটা মনে রাখতে হবে। মার্কেটে আমরা যদি ঠিক গভীরভাবে অ্যানালিসিস করে দেখি, মাঝে মাঝে এই সিনারিওটা হয় না। সিনারিও বলতে হবে তো কেন না, এই কারণটা হয় কারণ দেখা যাচ্ছে যে আমি একটা শেয়ার কিনলাম ফর এক্সাম্পল 10 টাকা দিয়া, এখন আমি 11 টাকা 1 টাকা প্রফিট পেয়েছি, আমি প্রফিটটা নিচ্ছি, এই জন্য সেল প্রেশারের কারণে দেখা যাচ্ছে। যাই হোক, তাহলে আর মার্কেট আর দাঁড়াবে না। ঠিক আছে, না আমি বলতেছি এই জন্য আগে যে কথাটা বলছি, আমাদের ওই যে উনি যে কথাটা বলছেন, আমাদের ইনভেস্টমেন্ট প্যাটার্নগুলা অর্থাৎ বিনিয়োগ প্যাটার্নগুলোর মধ্যে পরিবর্তন না আনা পর্যন্ত মার্কেটে স্টেবল হবে না, এটা একটা বিষয়। আর না, পরিবর্তন বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে মিউচুয়াল ফান্ডের যে কাজ, ইনস্টিটিউশনের যে কাজ, পোর্টফোলিও যারা করে তাদের যে কাজ, বড় বিনিয়োগকারীদের যে কাজ, ইয়েস, তাদের সত্যিকার অর্থে তাদের কাজটা তাদেরকে প্লে করতে হবে, এটা হলো কথা। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বললো যে প্রিমিয়ামে আসে, দেখা যাচ্ছে এরপরে ইপিএসও ফল করে, শেয়ার প্রাইস ওই লেভেলে থাকে না, তারপর অডিটের যে বিষয়টা আসছে। এখন দেখা যাচ্ছে কিছু কিছু কোম্পানি আমাদের এখন যে মানে ফিক্সড প্রাইস এবং বুক বিল্ডিং মেথড, দুইটা প্রাইজে কিন্তু মেথডে আইপিওতে আসে। ফিক্সড প্রাইজে অ্যাট পারে যেগুলো আসতেছে সেগুলো, আর বুক বিল্ডিং মেথডে হলো জাস্ট এটা একটা মেকানিজম যেটার মধ্যে প্রাইস ডিসকভারি মেকানিজম বলা হয়, রিয়েল প্রাইসটা যাতে ইস্যুয়ার কোম্পানি পায় সেটার জন্য এই বুক বিল্ডিং মেথডটা আসছে। তো এখন কত হলো, এইখানে তো আমাদের যারা এলিজিবল ইনস্টিটিউশন, 12টা ইনস্টিটিউশন আছে, 12 ধরনের ইনস্টিটিউশন, সবাই পার্টিসিপেট করে এখানে একটা প্রাইস ডিসকভার করে, সে প্রাইজের আলোকে একটা প্রাইস নির্ধারণ হয়। এখন সেটা হয়তো কারো শেয়ারের ক্ষেত্রে হয়তো যদি তার ফান্ডামেন্টাল, ওইখানে কিন্তু ফান্ডামেন্টাল টেকনিক্যাল কোনো পার্ট আসে না, ফান্ডামেন্টাল যদি জাস্টিফাই করে 10 টাকার শেয়ারটা 20 টাকা বা 30 টাকায়, তাহলে তখন সেই হিসেবে এলিজিবল ইনস্টিটিউশনগুলো সেখানে বিডে পার্টিসিপেট করে, এরপরে একটা প্রাইস নির্ধারণ হয়, তারপরে রেগুলেটরের কাছে যায়, রেগুলেটর এরপরে অ্যাপ্রুভাল দেয়, ওটার প্রসেসটা পড়ে। কিন্তু পড়ে যায় কেন সেটা হলো প্রশ্ন। এখন দেখা গেলো যে তার 100 টাকা হলো পেড আপ ক্যাপিটাল, এডিশনাল সে আরও 50 টাকা পেড আপ ক্যাপিটাল রেজ করলো,
এখানে বুঝতে হবে এটা তো আমাদের। dilute হয়ে গেল। তার yes, EPS আমি কমে সে কথা গেল, বলছি। শেয়ারের সংখ্যা বেড়ে গেল। তার 150 টাকা পেড আপ ক্যাপিটাল হয়ে গেল, তাহলে 100 টাকা লেভেলে তার যে ইপিএসটা যখন পেড আপ ক্যাপিটাল 150 টাকা হয়েছে, ডেফিনেটলি ইপিএসটা ফল করবে। আগে যদি তার যদি গ্রোথ না থাকে, নাম্বার 2 হলো তার হয়তো এই যে 150 টাকা যে এডিশনাল নিল ফর এক্সাম্পল, এই 50 টাকার থেকে যে রিটার্নটা আসবে তার বিজনেসে খাটাইয়া, সেটার জন্য একটু সময় নিতে হবে। আর তৃতীয়ত যেটা বলছে আমাদের এটা কি অডিটিং দিয়া আমাদের আমরা সবাই জানি আমাদের একটা প্যানেল অডিটর কিন্তু এসএসসি থেকে অ্যাপ্রুভ করা আছে 36টা প্রতিষ্ঠানকে। তারা এখন কিন্তু খুব স্ট্রাকচার্ড ওয়েতে অডিট করতেছে। এই জিনিসটা মানে আমাদের আগে ছিল না, এই কয়েক বছর হলো স্বচ্ছতা আসতেছে। এই সুতরাং এই যে কাঠামোগত যে পরিবর্তনগুলো এটা একটা আনলো। আর বিনিয়োগকারীদের জন্য যে জিনিসটা হলো তাদের অ্যাওয়ারনেসের জন্য যেটা এই যে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটা একটু আগে আপনি বললেন, সবাইকে এই ব্যাপারে নলেজ দেওয়ার উদ্দেশ্যে এটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম 3টা মেয়াদি এখানে পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা একটা ভালো একটা উদ্যোগ। আরেকটা যেটা হলো মার্কেট মেকার, যেটা আমি আপনার সাথে ছোট্ট একটা আমি আলোচনা করি। মার্কেট মেকার আমি আলোচনা করি। আপনি জানেন তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পার্লামেন্টে পাস হয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা হয়। এটা অডিটর জবাবদিহিতার জন্য এটা তাড়াতাড়ি করা উচিত বলে আমি মনে করি। আপনি যেটা বলছেন মার্কেট মেকার, জি মার্কেট মেকার, যেমন মার্কেটের আরেকটা ভালোর জন্য এখন আমাদের ড্রাফট আকারে এটা সবার কাছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হলে ওপিনিয়নের জন্য ছেড়ে দিছে যে মার্কেট মেকার এটা যে আমি অনেক কিছুটা দেখেছি। আপনি অবজারভেশনটা বলবেন না? আমি বলতেছি এখানে অনেকের প্রত্যাশা ছিল অনেক আগের থেকে মার্কেট মেকার আসা দরকার। মার্কেট মেকারের আসলে রোলটা কি? মার্কেটটাকে স্টেবল রাখার জন্য যখন মার্কেট যে কোনো কারণে যদি বেশি পড়ে যায়, মার্কেট মেকার সেখানে তার বাই প্রেশার দিয়া মার্কেটটাকে ফান্ড সাপ্লাই মানে বাই করে শেয়ারটাকে একটা স্টেবল নিয়ে আসবে। আর যদি অতি মূল্যায়িত কোনো শেয়ার হয়ে যায়, মার্কেট মেকারকে যদি ওই শেয়ারটা থাকে সেল করে সেটাকে একটা লেভেলে নিয়ে আসবে। মানে ইন জেনারেল আমরা মনে হয় এটাকে আরেকটু যদি সুন্দরভাবে বলি, মার্কেট মেকার ফর দ্যাট যে একটি ভালো কোম্পানি দেখা যাচ্ছে উইদাউট তার কোনো পারফরমেন্সের পরিবর্তন হয় না, তার কোনো গ্রোথের পরিবর্তন হয় না, ইভেন সে ডিভিডেন্ড দিবে এটারও পরিবর্তন হয়, কিন্তু যে কোনো কারণে শেয়ারটার দাম কমে যাচ্ছে, তখন মার্কেট মেকারের দায়িত্ব হলো ওই ভালো শেয়ারটাকে ধরে একটা পর্যায়ে ধরে রাখা, ওই ভালো শেয়ারের ব্যাপার। মার্কেট মেকার নট ফর ইন জেনারেল অল দ্য শেয়ারস, ইট ইজ ফর অনলি দ্য বেস্ট শেয়ারস ইন দ্য ক্যাপিটাল মার্কেট, বেস্ট শেয়ারস এবং মার্কেটটাকে স্টেবল রাখার জন্য রোলটা এটা। এখানে আরেকটা জিনিস যেটা আসলো, এখানে আমরা দেখলাম যে একটা প্রস্তাবনা আছে 50 কোটি টাকা পেড আপ ক্যাপিটালের একটা ইস্যু এখানে মিনিমাম থাকতে হবে। এখন এই বিষয়টা আছে, এরকম আরেকটা কন্ডিশন আছে যেমন স্টক ব্রোকার, স্টক ডিলার যারা তারা এটার, কিন্তু আমার কি মনে হয় না যে 50 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল অনেক বেশি? এখন এটা তো খসড়া, এখন এই জন্য এই প্রস্তাবনাগুলা যদি ক্ষেত্র বিশেষে এটা রিভিউ করার সুযোগ আছে, এই প্রস্তাবনাগুলো যদি আপনাদের যারা আপনারা স্টক এক্সচেঞ্জের দায়িত্বে আছেন আপনাদের তরফ থেকে, বা আমাদের যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন আছে অথবা ব্রোকার্স অ্যাসোসিয়েশন আছে তাদের তরফ থেকে এই মানে গাইডলাইনটা ভালো করে রিভিউ করে সাজেশনগুলো এসএসসিতে যেতে পারে। রেগুলেটর অবশ্যই সেটা দেখবে যেটা মার্কেটের জন্য ভালো, সেটা ডেফিনেটলি ওনারা হয়তো এই বিষয়টা। রাশেদ ভাই, আপনাকে আমি একটা খুব সুন্দর একটা প্রশ্ন করতে চাই। এই যে ইনস্টিটিউশন মার্চেন্ট ব্যাংক যারা শেয়ার হোল্ড করতে পারে, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা যখন একটা ইন্ডাস্ট্রিকে লোন দেয় 6 বছরের জন্য 7 বছরের জন্য, আপনি সেটা নিজেই জানেন ভালো করে, লং টার্ম দেয়, অ্যান্ড সে যখন একটা ভালো শেয়ারে বিনিয়োগ করে তখন হি ক্যান গো ফর লং টাইম। কিন্তু দেখা যাচ্ছে যে যারা মার্কেটকে স্টেবিলাইজ করবে তারাও ওই 5 টাকা 3 টাকা যেটা আপনি বলতেছিলেন ওই বালি বিক্রি করে দেয়, বিক্রি হলে মার্কেটে প্রেশার পড়ে। আপনাদের কথা যারা আপনারা বাজারে যারা বিভিন্নভাবে অ্যাক্টর আছেন তাদের কথাই কিন্তু পরিষ্কার যে আমরা আসলে শেয়ার বাজারকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি, সেটি হচ্ছে যে শেয়ার বাজারকে একমাত্র কায়দায় আপনি স্থিতিশীল করতে পারেন যদি সেটা বাজার হয়। বাজার হওয়ার মানে কি? বাজার বলতে আপনি সবাই খুব পরিষ্কার বুঝি যে দামটা কিরকম ভাবে নির্ধারিত হবে, কিসের ভিত্তিতে দামটা নির্ধারিত হবে, এবং দামটা নির্ধারণ করবে কে? যারা অ্যাক্টর আছে। এবং আপনারা যদি খেয়াল করেন বড় কায়দায় হচ্ছে যে 5 থেকে 6টা অ্যাক্টর হচ্ছে বাজারে এই কাজগুলো করে। সেটা হচ্ছে যে আপনি যিনি পোর্টফোলিও ডিল করেন তিনি একভাবে করেন, যিনি কোম্পানি আছেন তার কতকগুলো কারণীয় আছে, তারপরে হচ্ছে যে মার্চেন্ট ব্যাংকাররা একভাবে কাজ করে, যারা মিউচুয়াল ফান্ড কি করে। মুশকিল হচ্ছে যে এরা তাদের কাজ করছে না, এবং অসুবিধার দিকটা হচ্ছে যে যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা রেগুলেটরি বডি তারা এই লুপহোলসগুলো অর্থাৎ যে ফাঁক ফোকরগুলো সেইখানে আপনার আপনি কি রিসেন্টলি কিন্তু মিউচুয়াল ফান্ডের যে কমপ্লায়েন্স বা রুলস আপনি বলতে দেখেন নিন না আমার এটা তো মনে হয় অনেক বেশি অভিজ্ঞতা থেকে আপনি যেটা বলছেন, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে আমরা
বাড়ি খাচ্ছি আর নতুন নতুন ব্যবস্থার করছি, কিন্তু আপনি পুরনো জায়গায় ফিরে যান, যেটা হচ্ছে আপনি ব্যক্তিগত জীবনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডে বসে জিজ্ঞেস করেছেন যে এই রকম ঘটনা ঘটছে, আমরা কেন করতে পারছি না। তার মানে আমার প্রশ্নটা ছিল why we cannot stop the trading of this share, কারণ আমার প্রশ্ন ছিল আপনার এই প্রশ্নটা, এইটাই কিন্তু মূল প্রশ্ন, অর্থাৎ হচ্ছে যে বাজারে শেয়ার তার নিজস্ব গতিতে চলবে, যাতে কোনো পক্ষ এমন কিছু করতে পারে না যেটা সেটার আশাকাঙ্ক্ষিত পন্থা না। তো সেইটা করতে রাশেদ ভাই, আমি আপনাকে বলি, সাধারণ বিনিয়োগকারীর কি কোনো দায়িত্ব নাই? সাধারণ বিনিয়োগকারী আপনি খেয়াল করেন যখন শেয়ারগুলো কিনে, আচ্ছা এখন ওদের ব্যাপারে আপনি বক্তব্য রাখবেন, আমাদের সময় অনেক কম, ওদের আপনি kindly যদি বলেন। হ্যাঁ, ওদের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে খুব পরিষ্কার, সেটি হচ্ছে যে আপনি একটা জিনিস গ্রহণ করেন, যেমন আপনি এতগুলো বোঝেন কেন, লার্নিং বাই ডুইং, অর্থাৎ করতে করতে অভিজ্ঞতার মাধ্যমে শিখেছেন। তা এখন হচ্ছে যে আমি বহুতবার বলেছি, কিন্তু আপনারা খুব খুশি হয়ে যান, তো খুশি হওয়ার কথাই, যে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম হচ্ছে। এখন আপনি বাংলাদেশের মানুষকে অন্তর্ভুক্তিকরণ আর্থিক ব্যবস্থার মধ্যে যে আমি একটা কথা, থ্যাংক ইউ, আমরা থাকতে পারছি না, একটা কথা বলি যে সেই জন্য হচ্ছে আপনাকে করতে হবে যেটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো করতে হবে, অর্থাৎ হচ্ছে নাগরিক বা নিয়োগকারীর সাথে সরাসরি সম্পর্ক ভিত্তিক প্রতিষ্ঠান তৈরি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে স্টুডিও আসার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আলোচনাটি শুনলেন। আমি মনে করি যে আমাদের রাশেদ ভাই, আমাদের হাসানুল্লাহ অনেক ভালো বলেছেন। যদি রাশেদ ভাই অনেক অর্থনীতির অনেক দিক উনি তুলে ধরার চেষ্টা করেছেন এই পুঁজিবাজারকে কেন্দ্র করে, আপনারা সেটাও শুনেছেন। আমি মনে করি আমরা এখান থেকে আমরা যদি অভিজ্ঞতা নিই এবং এটা যদি আমরা ফলো আপ করি, আমার মনে হয় আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে আপনারা হিউমার এবং রিউমার এই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে, আমি মনে করি বাজার টেক আপ করবে। সবাই আশাবাদী যে বাজারে যদি একটা ভালো বুঝে কমপ্লায়েন্সের রুল রেগুলেশন এবং প্র্যাকটিক্যাল ভিত্তিতে যদি করা হয়, তাহলে বাজার তার নিজস্ব গতিতে এগোবে, এবং সেই প্রত্যাশা নিয়ে আগামী দিনে ভালো থাকার প্রত্যাশা নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।